আজকে আমি আপনাদের সাথে 2025 সালের 160টি গুরুত্বপূর্ণ সাজেশনমূলক সাম্প্রতিক প্রশ্ন আলোচনা করব। আজকে যখন ভিডিওটা রেকর্ড করতেছি তখন তারিখ হলো 9ই ডিসেম্বর 2025। তো 9ই ডিসেম্বর 2025-এর আগ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটে গেছে ওই ঘটনা থেকে যে ঘটনাগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটার উপর 160টা সাম্প্রতিক প্রশ্ন আপনাদেরকে দিব। তো প্রথম যে প্রশ্নটা দিয়েছি একটু দেখুন, গণপ্রতিনিধিত্ব আদেশ যেটাকে বলা হয় আরপিও সংশোধন অধ্যাদেশ 2025 জারি করা হয় কবে? 2রা নভেম্বর 2025 তারিখ। আচ্ছা, 2 নম্বর যে প্রশ্ন, 24শে জুন থেকে 25শে জুলাই 2027 নবম নারী ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কোথায়? ব্রাজিলে অনুষ্ঠিত হবে। তো এই আরপিওটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। আরপিও সম্পর্কে অবশ্যই আপনারা তথ্য জানবেন। 3 নম্বর যে প্রশ্নটা আছে, 23তম ফুটবল বিশ্বকাপের মাস্কটের নাম কি? আপল, জায়ু এবং ক্লাস। 2026 সালের 23তম ফুটবল বিশ্বকাপের মাস্কট অবশ্যই এই তিনটা মাস্কট, যেহেতু 3টা দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে সে বিষয়ে আলোচনা আসতেছে। 2025 সালের 17তম যে এশিয়া কাপটা হলো, এই এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত কিন্তু এশিয়া কাপে নবমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য কিন্তু এটা। এশিয়া কাপ থেকে কিন্তু কোশ্চেন আসবে, ডিটেলস কিন্তু আমি আলোচনা করেছি। 6 নম্বর যে কোশ্চেনটা আছে, 2025 সালে 16তম মুসলিম হিসাবে নোবেল পুরস্কার লাভ করেন কে? নোবেল পুরস্কারের এটা আবার খুব বেশি গুরুত্বপূর্ণ একটা তথ্য। মানে নোবেল পুরস্কার সংক্রান্ত, যেমন আমি কিন্তু বারবারই বলি যে শান্তিতে কে পেলো, সাহিত্যে কে পেলো, এই সংক্রান্ত বিষয় থেকেই কিন্তু কোশ্চেনটা আসে। আর এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেহেতু তিনি একমাত্র মুসলিম হিসেবে কোশ্চেন পেয়েছে। তো এটার রাইট আনসার হবে ওমর এম ইয়াঘি। 7 নম্বর যে প্রশ্নটা আছে, মুসলিম বিশ্বের প্রভাবশালী ব্যক্তি তালিকায় প্রফেসর মোহাম্মদ ইউনুসের অবস্থান। সারা পৃথিবীতে 500 জন প্রভাবশালী মুসলিম ব্যক্তির তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু 50 নম্বরে রয়েছে। খুব বেশি গুরুত্বপূর্ণ তথ্য। তো আমি এখানে খুব গুরুত্বপূর্ণ কিন্তু 7টা তথ্য আলোচনা করলাম। আবার আমরা 1 থেকেই শুরু করব, ঠিক আছে? 1 থেকে শুরু করব আমরা। তো প্রত্যেকটা তথ্যই দেখবেন খুব বেশি গুরুত্বপূর্ণ, মানে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি সাজেশন করে আপনাদেরকে দিয়েছি। তো এখানে দেখুন, ওপেন এআই এর কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত স্মার্ট ব্রাউজারের নাম কি? মানে এই কোশ্চেনটা অবশ্যই বুঝতে পারছেন কত বেশি গুরুত্বপূর্ণ। এটা রাইট আনসার হলো বি, চ্যাট জিপিটি আল্টাস। 2 নম্বর যে প্রশ্নটা আছে, বাংলাদেশের প্রথম কার্বন নিউট্রাল শিশুর নাম কি? তো এটাও খুব বেশি গুরুত্বপূর্ণ এবং বলা যায় এটা মাস্ট আসবে এমন একটা কোশ্চেন। আয়ান খান রুহাব। তো আয়ান খান রুহাব বাংলাদেশের প্রথম কার্বন নিউট্রাল শিশু। কার্বন নিউট্রাল শিশু বলতে কি বোঝায়? আমরা জন্মগ্রহণের পর থেকে যে পরিমাণ আমরা কার্বন ডাইঅক্সাইড আমরা নির্গমন করব, তো ওই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড যদি শুষে নেওয়ার কোনো ব্যবস্থা থাকে তাহলে আমরাও কার্বন নিউট্রাল হতে পারি। তো এই যে রুহাব, তার বাবা মা তার জন্মগ্রহণের পরে 500-র উপরে গাছ রোপণ করেছে যেন তার নিঃসরণকৃত কার্বনগুলো গাছপালা শোষণ করে নেয়। আমরা জানি কার্বন যেগুলো আছে সেটা কিন্তু গাছ শোষণ করে এবং অক্সিজেন নির্গমন করে। তো এভাবে আর কি কার্বন নিউট্রাল শিশু কিন্তু হয় বা করা যায়। এটা চাইলে কিন্তু যে কেউ করতে পারবে, বাট তার জন্য একটা এফোর্ট থাকা লাগবে। ইন্ডিয়াতে কিন্তু কিছুদিন আগে আমরা কার্বন নিউট্রাল শিশু দেখেছি। তো যেহেতু বাংলাদেশেও স্বীকৃতিপ্রাপ্ত একজন শিশু, সো এটা খুব বেশি গুরুত্বপূর্ণ বর্তমান সময়। প্রথম নিজস্ব হাইপার স্পেকট্রাল স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে কে? পাকিস্তান। তো আমি গত বছর একটা সাম্প্রতিক প্রশ্ন খুব বেশি আমি হাইলাইট করেছিলাম, সেটা হলো কাঠের তৈরি স্যাটেলাইট জাপান নির্মাণ করেছিল। তো ওই কোশ্চেনটা কিন্তু অ্যাডমিশনে চলে আসছিল, হুবুও চলে আসছিল। তো এবারও কিন্তু একটা স্যাটেলাইট সম্পর্কিত আছে, হাইপার স্পেকট্রাল স্যাটেলাইট। 4 নম্বর, জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি। তো জাপানের মতো একটি প্রোগ্রেসিভ কান্ট্রিতে কিন্তু প্রথমবারের মতো কোনো একজন নারী প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করতে পেরেছে। জাপান সংসদীয় গণতান্ত্রিক একটি দেশ, যেখানে প্রধান এক্সিকিউটিভ মেম্বার কিন্তু প্রধানমন্ত্রী। আইকেপ নারী কাবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে হবে, সো গুরুত্বপূর্ণ। 6 নম্বর, বাংলাদেশ রোহিঙ্গাদের জন্য $50 লাখ অনুমোদন দিয়েছে দক্ষিণ কোরিয়া। 7 নম্বর, বিনিয়োগ ঝুঁকি ও সহনশীলতা সূচকে বাংলাদেশের অবস্থান 193তম, খুবই লজ্জাজনক অবস্থান। 8 নম্বর, G2G ভিত্তিতে প্রথমবার বাংলাদেশ গম আমদানি করে যুক্তরাষ্ট্রের কাছ থেকে। তো G2G বিষয়টা কি? মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, মানে একটা দেশ থেকে একটা দেশে কিন্তু আমদানি রপ্তানি হতে পারে কোনো একটা কোম্পানির সাথে চুক্তি করে, বা কোনো একটা ব্যক্তির সাথে চুক্তি করেও কিন্তু আমদানি রপ্তানি হতে পারে। বাট যখন গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কন্ট্রাক্টটা হয়, এগ্রিমেন্টটা হয়, তখন সেটাকে বলা হয় G2G চুক্তি।
বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি হয়েছে এবং যে চুক্তির উপর ভিত্তি করে যুক্তরাষ্ট্র থেকে কিন্তু গম আমদানি হচ্ছে বাংলাদেশে। তো এটা হলো G2G, খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টা, কারণ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যুক্তরাষ্ট্রের মতো দেশের সাথে চুক্তিটা অনেক বেশি তাৎপর্য বহন করে। 9 নম্বর যে প্রশ্নটা আছে, বর্তমানে ওয়ানডে ও T20 সর্বোচ্চ রান সংগ্রহ করেছে বিরাট কোহলি। বিরাট কোহলি ইন্ডিয়ান ক্রিকেট জগতের তারকা। 10 নম্বর যে প্রশ্নটা আছে, কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর উপর নিষেধাজ্ঞা দিয়েছে। তো নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, কলম্বিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র। যাই হোক, এটা আইডিওলজিক্যাল বিষয়, কমিউনিস্ট, এই কারণে। শিশুতোষ গল্পের জন্য প্রতিষ্ঠিত নতুন পুরস্কার হলো দ্য চিলড্রেন বুকার প্রাইজ। তো আমরা ম্যান বুকার প্রাইজের কথা জানি, যেটা যুক্তরাজ্য থেকে দেয়। খুব বেশি গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো, সেগুলো আসলে আলোচনা করব। আসিয়ানের 47তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হলো? 47তম হলো মালয়েশিয়ার কুয়ালালামপুরে। আর 14 নম্বর যে প্রশ্নটা, গ্লোবাল ইনভেস্টমেন্ট রিস্ক অ্যান্ড রেলিজিয়েন্স ইন্ডেক্সে শীর্ষে দেশ হলো সুইজারল্যান্ড, যেখানে বাংলাদেশের অবস্থান 193তম। 15 নম্বর যে কোশ্চেনটা আছে, 2026 সালে ফিফা বিশ্বকাপের কততম আসর? 23তম আসর, কিন্তু 24 সালে যে ফুটবল ফিফা বিশ্বকাপটা হতে যাচ্ছে। 16 নম্বর, 2026 সালে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে জুন এবং জুলাই মাসে, ঠিক আছে। 2026 সাল বিশ্বকাপ যৌথভাবে কতটি দেশ আয়োজন করতে যাচ্ছে? 3টি দেশ। সেই 3টি দেশ হলো কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র। 3টাই উত্তর আমেরিকার দেশ, পাশাপাশি প্রতিবেশী 3টা দেশ। 3টা দেশের জন্য এবার ফুটবল বিশ্বকাপে কিন্তু আমরা 3টা মাস্কটের কথাও কিন্তু আমরা দেখতে পেয়েছি। 19 নম্বর যে কোশ্চেনটা আছে, 2026 বিশ্বকাপ কতটি শহরে অনুষ্ঠিত হবে? 16টি শহরে অনুষ্ঠিত হবে। 2026 বিশ্বকাপের আয়োজক মহাদেশ হলো উত্তর আমেরিকা। 21 নম্বর, 2026 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কতটি দল নিয়ে? খুব বেশি গুরুত্বপূর্ণ। এবার কিন্তু বিশ্বকাপটা অনুষ্ঠিত হবে 48টি দল নিয়ে। বিগত আমরা বিশ্বকাপগুলো দেখেছি, কাতার বিশ্বকাপে 32টা দল ছিল, কিন্তু এবার হবে 48টি দল নিয়ে, সর্ববৃহৎ আসর এটা। আর এর আগে বিশ্বকাপগুলো হলো 32টা দল নিয়ে। 23 নম্বর, শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করে কোন প্রতিষ্ঠান? আচ্ছা, আমরা ফ্রিকুয়েন্টলি কিন্তু যে বিষয়টা শুনে আসছি যে নোবেল পুরস্কার দেওয়া হয় সুইডেন থেকে। তো নোবেল পুরস্কার আসলে সুইডেনের কথা চলে আসে, বাট শান্তিতে যে নোবেল পুরস্কারটা দেওয়া হয় এটা কিন্তু সুইডেন থেকে আসে না, এটা দেওয়া হলো নরওয়েজিয়ান নোবেল কমিটি। এই জন্য এই তথ্যটা একটু এক্সেপশনাল টাইপ এবং প্রশ্নটাও কিন্তু চলে আসে, খুব বেশি গুরুত্বপূর্ণ। সাহিত্যে নোবেল পুরস্কার দেয়, এটা দেয় সুইডিশ একাডেমি, সমস্যা নাই। কোন বছর থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়? 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়। 2025 সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছে কে? মারিয়া করিনা মাচাদো। খুব গুরুত্বপূর্ণ, ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো অবশ্যই ভেনেজুয়েলার নাগরিক এবং তিনি একজন রাজনীতিবিদ, ঠিক আছে। ভেনেজুয়েলার গণতন্ত্র, ডেমোক্রেসি, মানবাধিকার বিষয়ে কথা বলে, বিশেষত নিকোলাস মাদুরো বর্তমান প্রেসিডেন্ট, তার অপোজিশন একটা পজিশন কিন্তু তিনি হোল্ড করে নোবেল পুরস্কারটা নিয়েছে এবং নোবেল পুরস্কার পাওয়ার পরে কিন্তু তিনি ডোনাল্ড ট্রাম্পকে এটা উৎসর্গ করেছেন। 29 নম্বর যে কোশ্চেনটা আছে, 2025 সালের সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেছে কে? লাসলো ক্রাসনাহরকাই। তিনি কিন্তু 2025 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে। লাসলো ক্রাসনাহরকাই, তিনি হাঙ্গেরির নাগরিক। হাঙ্গেরির রাজধানী কি? বুদাপেস্ট। বুদা এবং পেস্ট 2টা শহর, মাঝখানে নদী। লাসলো ক্রাসনাহরকাই প্রথম উপন্যাস সাতান টাঙ্গো কত সালে প্রকাশিত হয়? 1979 সালে কিন্তু প্রকাশিত হয়। 32 নম্বর, আমেরিকান সমালোচক সুসান সোনট্যাং লাসলো ক্রাসনাহরকাইকে কোন নামে অভিহিত করেছেন? তিনি কিন্তু তাকে অভিহিত করেছেন অ্যাপোক্যালিপসের মাস্টার হিসেবে। 33 নম্বর, লাসলো ক্রাসনাহরকাইয়ের লেখায় নিচের কার প্রভাবটা বেশি লক্ষ্য করা যায়? কাফকা এবং টমাস বার্নহার্ডের প্রভাব কিন্তু খুব বেশি লক্ষ্য করা যায়। আচ্ছা, আমরা দেখতে কিন্তু 34 আর আগে কিন্তু আরও 7টা প্রশ্ন আলোচনা করেছি, মানে 41টা প্রশ্নে চলে এসেছি। 34 নম্বর যে কোশ্চেনটা আছে, চলতি 2025 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে? তো অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছে হলো জুয়েল মোকির, ফিলিপ আগিও এবং পিটার হাউটস। 35 নম্বর, সৃজনশীল বিনাশ ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন প্রক্রিয়ার মাধ্যমে টেকসই অর্থনীতির প্রবৃদ্ধি তত্ত্ব প্রদানের জন্য 2025 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছে কে? তো অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছে ফিলিপ আগিও এবং পিটার হাউইট। 36 নম্বর যে কোশ্চেনটা আছে,
তো এই কোশ্চেনটা অর্থনীতিতে নোবেল পুরস্কারের মূল নোবেল পুরস্কারের অন্তর্ভুক্ত নয়। এই পুরস্কারটা প্রথম কবে চালু হয়? আচ্ছা, এই জিনিসটা একটু জানতে হবে, বুঝতে হবে। 1969 সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে অর্থনীতিতে নোবেল পুরস্কারটা তৈরি হয়। তো প্রথম যখন আলফ্রেড নোবেল তার যে ডিনামাইট আবিষ্কারের অর্থ থেকে নোবেল পুরস্কারের সূচনাটা করেন, তখন কিন্তু এই অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হতো না। অর্থনীতিতে নোবেল পুরস্কারটা দেওয়া শুরু হয় নোবেল পুরস্কার প্রবর্তনের আরও প্রায় 68 বছর পর সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে। খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। তো এই বিষয়গুলো কিন্তু আবার নোবেল পুরস্কারের সাথে খুব বেশি গুরুত্বপূর্ণ। 37 নম্বর যে কোশ্চেনটা আছে, এই পর্যন্ত সর্বাধিক নোবেল পুরস্কার পেয়েছে কোন সংস্থা? ফ্রিকোয়েন্টলি কোশ্চেনটা কম্পিটিটিভ এক্সামে চলে আসে, ফ্রিকোয়েন্টলি চলে আসে। রেড ক্রস 3 বার পেয়েছে একটা প্রতিষ্ঠান হিসেবে, ইনস্টিটিউশন হিসেবে। 38 বাংলাদেশের প্রথম ভৌগোলিক নিদর্শক কোনটা? আচ্ছা, বর্তমানে কিন্তু জিআই পণ্য অনেক 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 হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত আপডেট আসতেছে, চেঞ্জ হচ্ছে। সো আসলে পরীক্ষার জাস্ট 2 দিন আগে জিআই পণ্য সম্পর্কে জানতে হবে যে কোনটা সর্বশেষ। তাছাড়া এখন বললে যাদের 2 মাস পরে পরীক্ষা হবে তারা মিলিয়ে নিতে পারবে না, ততক্ষণে আরও 2-4টা চলে আসবে। তো যাই হোক, তবে এই সংক্রান্ত আরও বেশ কিছু মানে যেটাকে বলা যায় স্থির কিছু তথ্য জানতে হবে। তার ভিতরে অন্যতম যেমন প্রথম ভৌগোলিক নিদর্শন কোনটা, সেটা হলো জামদানি শাড়ি। আর জামদানি শাড়িকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয় 2017 সালে, প্রথম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। 40 নম্বর বাংলাদেশের দ্বিতীয় জিআই পণ্য হলো ইলিশ মাছ। দ্বিতীয় জিআই পণ্য ইলিশ মাছ। তখন কিন্তু জিআই পণ্যের আলাদা একটা তাৎপর্য ছিল। ইলিশ মাছকেও 2017 সালে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বর্তমান বাংলাদেশের মোট কতটি জিআই পণ্য রয়েছে? বর্তমানে 60টি জিআই পণ্য রয়েছে। সর্বশেষ হলো ফরিদপুরের পাট। বাংলাদেশের জিআই পণ্যের নিবন্ধনের দায়িত্ব পেটেন্ট ট্রেড অ্যান্ড ট্রেডমার্কস অধিদপ্তর ডিপিডিটি। 44 নম্বর বাংলাদেশের সর্বশেষ 60তম জিআই পণ্য কোথা থেকে, কোন জেলার? ফরিদপুরের পাট। মানে 2017 সালে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিলে অবশ্যই আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনে কিন্তু এই পেটেন্ট কর্তৃপক্ষ কিন্তু দিবে। তো তার মধ্যে কিন্তু অলরেডি 60টা জিআই পণ্য হয়ে গেছে। 60তম ভৌগোলিক নিদর্শন হলো ফরিদপুরের পাট। ওকে, তো এটা আসলে 2 মাস পরে যারা ভিডিওটা দেখবে চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে? সো ওই টাইমে জিআই পণ্য কোনটা সেটা দেখে নিতে হবে। 46 নম্বর সম্প্রতি বুকার প্রাইজ ফাউন্ডেশন শিশুতোষ গল্পের জন্য কোন পুরস্কার প্রদান করা হয়েছে? দ্য চিলড্রেন, এটা মানে আগেও বলেছি। আসিয়ানের 47তম অনুষ্ঠান হয়েছে কুয়ালালামপুর। সম্প্রতি কোন আন্তর্জাতিক স্বীকৃতি হারিয়েছে? রিসেন্টলি কিন্তু কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছিল, আবার হারিয়ে ফেলছে। আচ্ছা, এটাও এখানে রিপিট হয়ে গেছে, সুইজারল্যান্ড হবে সম্প্রতি। আচ্ছা, এখান থেকে আমরা আবার একটু দেখি 50 নম্বর যে কোশ্চেনটা আছে, সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কত টাকার স্টার্ট আপ তহবিলের ঘোষণা করেছে? 900 কোটি টাকার একটা স্টার্ট আপ তহবিলের ঘোষণা করেছে। স্টার্ট আপ তহবিলটা হলো যারা প্রযুক্তির ক্ষেত্রে যারা উদ্যোগী, যারা উদ্যোক্তা হতে চায়, তো তাদের জন্য আর কি একটা ফান্ড, এবং এই ফান্ডটা বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক দিবে, যেন বাংলাদেশের ইয়ং জেনারেশন বা যে কেউ প্রযুক্তি জগতের জন্য উদ্যোক্তা হতে পারে। 51 নম্বর সম্প্রতি ইইউ রাশিয়ার উপর কততম প্যাকেজ অনুমোদন দিয়েছে? নিষেধাজ্ঞা প্যাকেজ 17তম। 52 জুলাই বিপ্লবে প্রবাসীদের ভূমিকা নিয়ে নির্মিত স্বল্পদীর্ঘ তথ্যচিত্রের নাম কি? আমাদাস ড্রিম। 53 সম্প্রতি কোথায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হয়? সম্প্রতি কিন্তু কাতারের রাজধানী দোহাতে যুদ্ধবিরতি হয়েছে। আর 54 নম্বর যে সম্প্রতি ভারত বাংলাদেশের কোন পণ্যের উপর? পাটের উপর কিন্তু প্রতিকারমূলক শুল্ক দিয়েছে। প্রতিকারমূলক শুল্কটা কি? মানে ভারত থেকে যদি কোনো পাট বাংলাদেশে রপ্তানি করে তাহলে ওই পাটের উপর অতিরিক্ত শুল্ক দেওয়া হবে। তো বাংলাদেশও চাইলে কিন্তু এমন কোনো প্রতিকারমূলক শুল্ক দিতে পারে। মানে বাংলাদেশ থেকে কোনো একটা প্রোডাক্ট অন্য দেশে যদি রপ্তানি হয়, তো রপ্তানিকৃত পণ্যের উপর যদি অতিরিক্ত আবার শুল্ক আরোপ করা হয় সেটাকে বলা হয় প্রতিকারমূলক শুল্ক। সম্প্রতি ইরান কোন নামে 2টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে? ইমাদ এবং কাদর নামে কিন্তু 2টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। আসিয়ানের সদর দপ্তর কোথায়? আসিয়ানের সদর দপ্তর হলো ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। বর্তমানে আসিয়ানের সদস্য দেশ হলো 11টি। তো যে তথ্যগুলো দিয়েছি এই তথ্যগুলো যারা পিডিএফ পেতে চান তারা ক্লাসটি শেষ করবেন, কমেন্টে ডান লিখবেন, দেন আপনারা ইনশাল্লাহ পিডিএফ পেয়ে যাবেন। আপনাদের পিডিএফ নেওয়ার পদ্ধতিটা বলে দিব। 59 নম্বর যে প্রশ্নটা আছে, আয়ারল্যান্ডের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট কে? ক্যাথরিন কনলি।
60 নম্বর, ডেঙ্গু ভাইরাসের নতুন ধরনের জিন শনাক্তকারী গবেষককে ডক্টর মেহেদী হাসান, তিনি কিন্তু রাবির একজন গবেষক। ডেঙ্গু রোগের ভাইরাসের নাম কি? ডেঙ্গু রোগের ভাইরাস হলো ফ্লাভি ভাইরাস। ওয়ালটনের উদ্যোগে উৎপাদন শিল্পক্ষেত্রে শক্তির ব্যবহারের অনুকরণীয় উদাহরণ হলো কুমিল্লা। আচ্ছা, আমরা কিন্তু ইতিমধ্যে 62টা কোশ্চেন কিন্তু আমরা দেখেছি, আমরা 160টা কোশ্চেন দেখব, ঠিক আছে? এখনো পর্যন্ত 100টা কোশ্চেন ইনশাল্লাহ আমরা দেখব। আর 63 নম্বর যে কোশ্চেন আছে, বাংলাদেশের একমাত্র পাথুরে জাদুঘর কোথায় অবস্থিত? পাথুরে জাদুঘর আবার পঞ্চগড়ে অবস্থিত, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। পঞ্চগড়ে কিন্তু রক মিউজিয়াম, কোথায়? পঞ্চগড়ে। 63 নম্বর যে কোশ্চেনটা আছে, সম্প্রতি বাংলাদেশের অর্থনীতি সহযোগিতায় কোন দেশের সাথে চুক্তি হয়েছে? কাতারের সাথে। 64 নম্বর, আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্ট, আচ্ছা এটা আমি আগেই বলেছি, কনলি। খাইবার এবং খার্তুমিয়া শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে কোথায়? এটা মালয়েশিয়াতে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের উপকূলে সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড় হলো মন্থা। মন্থা। 67তম যে কোশ্চেনটা আছে, দ্য চিলড্রেন্স বুক অ্যাওয়ার্ড প্রদান করা হবে কোন সাল থেকে? এটা 27 সাল থেকে প্রদান করা হবে। চিলড্রেন্স বুকস অ্যাওয়ার্ড 27 সাল থেকে কিন্তু এটা প্রদান করা হবে। 68 নম্বর, গাজায় নতুন বেসামরিক প্রধান হিসেবে কে দায়িত্ব নিয়েছে? স্টিভ ফাগিন। 70 নম্বর যে প্রশ্নটা আছে, বাংলাদেশের জন্য চীনের গুরুত্বপূর্ণ সুবিধা নীতি বাড়ানো হয়েছে কোন সাল পর্যন্ত? 27 সাল পর্যন্ত কিন্তু বাড়ানো হয়েছে। এরপর 1863 সালে বিশ্বের কোন সংস্থাটা প্রতিষ্ঠিত হয়? মানে 28শে অক্টোবর। তো 28শে অক্টোবর যখন এই প্রশ্নটা নিয়েছিলাম তখন কিন্তু 28শে অক্টোবর ছিল। তো এটা হলো রেড ক্রস, রাইট আনসার হবে। খুব গুরুত্বপূর্ণ কিন্তু রেড ক্রস প্রতিষ্ঠা থেকে কিন্তু কোশ্চেনটা আসে, খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, 72 নম্বর যে কোশ্চেনটা আছে, 72 নম্বরে রয়েছে যে 1919 সালে কোন দেশ ইতালির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়? এটাও 28শে অক্টোবর হয়েছিল। আরিসিনিয়া। 1945 সালে জাতিসংঘের কোন সনদ কার্যকর? এটাও 28শে অক্টোবরে ছিল, যুক্তরাষ্ট্রে। 1955 সালে কোন কমিটি প্রতিষ্ঠিত হয়? আল আজহার শরীফের গ্রামীণ প্রচার কমিটি। এটাও 28শে অক্টোবরের ঘটনা, মানে 28শে অক্টোবর, এটা তারিখ হিসাবে এই তথ্যগুলো দেওয়া। 28শে অক্টোবরে যে ঘটনাগুলো বিশ্বে ঘটেছে। সিইপিএ এর পূর্ণ অর্থটা কি? কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ রিসেন্টলি কিন্তু বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়ার সাথে একটি বাণিজ্যিক সমঝোতা এবং বিনিয়োগ সমঝোতা চুক্তি হয়েছে। সো ওই পার্সপেক্টিভ থেকে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং দক্ষিণ কোরিয়া কিন্তু বাংলাদেশে একটা বড় অঙ্কের ইনভেস্ট করবে কিন্তু এলডিসি থেকে উত্তরণের পর। সো এলডিসির পূর্ণ অর্থ কি? লিস্ট ডেভেলপড কান্ট্রিজ, এটাকে বলা হয় এলডিসি। 82 নম্বর, এই বৈঠকে কোন বিষয়ে আলোচনা হয়েছে? এলডিসি উত্তরণের পর বিনিয়োগ এবং বাণিজ্য সহযোগিতা কোন দেশের মধ্যে? বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে। এবং অংশগ্রহণ করেছে দক্ষিণ কোরিয়ার বাণিজ্য মন্ত্রী এবং বাংলাদেশের বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী। তো তাদের মধ্যেও কিন্তু বৈঠকটা হয়েছে। 83 নম্বর যে কোশ্চেনটা আছে, দ্য চিলড্রেন্স অ্যাওয়ার্ড, এটা রিপিট হয়ে গেছে। আচ্ছা, এখানে বেশ কিছু কোশ্চেন রিপিট হয়ে গেছে, যাই হোক এগুলো আমরা বাদ দিয়ে দিলাম। এখানে যেগুলো আসলে গুরুত্বপূর্ণ আমরা সেই বিষয়গুলো একটু দেখি। দক্ষিণ কোরিয়ায় বিনিয়োগের পরিকল্পনার পরিমাণ, দক্ষিণ কোরিয়ার বিনিয়োগের পরিকল্পনার পরিমাণ হলো 1.65 বিলিয়ন ইউএসডি। বিডা কতটি দেশের ইনভেস্টমেন্ট রিফর্ম সূচক অনুসরণ করে? 32টা, খুব বেশি গুরুত্বপূর্ণ। তো এখানে বেশ কিছু কোশ্চেন রিপিট হয়ে গেছে, সমস্যা নাই, আমি ওগুলো আলোচনাও করিনি, যখন পিডিএফটা দিব তখন ওইগুলো রাখবো না, ঠিক আছে? পিডিএফে যেগুলো দরকার এবং যেগুলো রিপিট হয়েছে সেগুলো বাদ দিয়েই পিডিএফ দিব। তবে অবশ্যই পিডিএফ কিন্তু তারাই পাবে যারা ক্লাস করবে, দেন পিডিএফ নিতে হবে। দক্ষিণ কোরিয়ার 2024 সালের বৈদেশিক বিনিয়োগ হলো 49 বিলিয়ন ইউএসডি। বৈদেশিক বিনিয়োগে দক্ষিণ কোরিয়া টপ 10 দেশের মধ্যে একটা, দক্ষিণ কোরিয়া। আচ্ছা, দক্ষিণ কোরিয়া কিন্তু এশিয়ার মধ্যেই যে শুধুমাত্র একটি শক্তিশালী অর্থনীতির দেশ কিংবা সামরিক শক্তির দেশ এমনটা না, বিশ্বের ষষ্ঠ সামরিক শক্তিধর দেশ কিন্তু দক্ষিণ কোরিয়া। অর্থনীতির দিক থেকে স্যামসাং, এলজির মতো কোম্পানিগুলো কিন্তু দক্ষিণ কোরিয়া কিন্তু জাপান তো ওয়ার্ল্ডের একটা অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ, তো দক্ষিণ কোরিয়াও কিন্তু কোনো অংশে কম নয়। তো এশিয়া মহাদেশের এই 3টা দেশ কিন্তু অনেক বেশি উন্নত হয়ে গেছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বাংলাদেশে আসেন 13ই মার্চ। গুতেরেস বাংলাদেশ সফরে ছিলেন 4 দিন। গুতেরেসের সফরের মূল উদ্দেশ্য ছিল রোহিঙ্গাদের অবস্থা স্বচক্ষে দেখা। তো
তো গুতেরেস সফরকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তিনি কথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং গুতেরেসের মধ্যে বৈঠক হয়ে হলো 14 মার্চ। আবার 14 মার্চ তিনি কক্সবাজার রোহিঙ্গা শিবিরও পর্যবেক্ষণ করেন। এই পর্যন্ত 5 জন জাতিসংঘের মহাসচিব কিন্তু বাংলাদেশে এসেছে। সবগুলো তথ্য খুব বেশি গুরুত্বপূর্ণ। 100 নম্বর যে কোশ্চেনটা আছে এটাও খুব বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশে প্রথম সফরকারী জাতিসংঘের মহাসচিব হলো কুট ওয়াল্ডহেইম। কে? কুট ওয়াল্ডহেইম। বান কি মুন তিনি কিন্তু দক্ষিণ কোরিয়ার নাগরিক। জাতিসংঘের মহাসচিব কফি আনন ঘানার নাগরিক। প্রেস দ্য কুয়েরার তিনি সম্ভবত ভুলে গেছি এখন। কুট ওয়াল্ডহেইম বাংলাদেশ সফর করেন হলো 1973 সালে স্বাধীনতা যুদ্ধের পর। প্রেস দ্য কুয়েরার বাংলাদেশ সফর করেছে 1979 সালেও কিন্তু জাতিসংঘের মহাসচিব হিসাবে তিনি বাংলাদেশ সফর করেন। কফি আনন বাংলাদেশে আসেন 2001 সালে। তো জাতিসংঘের যে 5 জন মহাসচিব বাংলাদেশে আসছে তার মধ্যে কিন্তু অ্যান্টনিও গুতেরেস কিন্তু আবার 2 বার আসছে, 18 সালে এবং 25 সালে। বান কি মুন বাংলাদেশে আসছে 2011 সালে। ঠিক আছে, বান কি মুন 2011 সালে কিন্তু বাংলাদেশে আসছে। বাংলাদেশে এসে বাংলাদেশের যে বিশেষত এনজিও সংস্থাগুলোর এবং প্রান্তিক লোকের সাথে তিনি কিন্তু কথা বলেছিলেন বা বাংলাদেশের অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেছিলেন। বর্তমান জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বাংলাদেশ সফর করেছে 2 বার। আর গুতেরেস প্রথম বাংলাদেশে আসছিল 18 সালে এবং সর্বশেষ তিনি বাংলাদেশে আসেন 13 মার্চ 2025। সর্বশেষ জাতিসংঘ মহাসচিব হিসেবে বাংলাদেশে আসছেন অ্যান্টনিও গুতেরেস। অ্যান্টনিও গুতেরেস প্রায় 1 লাখ রোহিঙ্গাদের সাথে কিন্তু তিনি ইফতারে অংশগ্রহণ করেছেন। রোহিঙ্গা শিবিরে গুতেরেসকে কোন বিষয়ে প্রেজেন্টেশন দেখানো হয়েছে? খাদ্য এবং পুষ্টি বিষয়ে। এবং তিনি একটি সাংস্কৃতিক কেন্দ্রের কর্মসূচিও পর্যবেক্ষণ করেছে। রোহিঙ্গা সংকট সমাধানের জন্য গুতেরেস বলেছেন যে নিরাপদ এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের কথা। জাতিসংঘের মহাসচিব হিসেবে তিনি কিন্তু এই বিষয়টা বলেছেন। আর গুতেরেসের প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক। তিনি বাংলাদেশে আসার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে প্রথম বৈঠক করেন। তারপর কিন্তু তিনি কক্সবাজার যান, সেখানে বেশ কিছু ফর্মালিটি তিনি মেনটেন করেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আলোচনায় তিনি মূলত বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলেন। যদিও তিনি মূলত বাংলাদেশ সফর করেছে রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে, তিনি বাংলাদেশের নির্বাচন, রাজনীতি, অর্থনীতি নিয়েও কথা বলেছে। নাগরিক সমাজের সাথেও অ্যান্টনিও গুতেরেস বৈঠক করেছিলেন, সেটা হলো 15 মার্চ। তিনি কোন শহরে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন? কক্সবাজার রোহিঙ্গা শিবির। রোহিঙ্গা শিবির কিন্তু কক্সবাজারের বাইরেও আছে, নোয়াখালীতেও আছে। গুতেরেস বাংলাদেশ ত্যাগ করেছিলেন হলো 16 মার্চ গুতেরেস। তো জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফর খুবই তাৎপর্যপূর্ণ একটা ঘটনা ছিল, সো এটা অনেক বেশি হাইলাইট করতেছি। সফরে জাতিসংঘের কোন কার্যালয় তিনি প্রদর্শন করেছিলেন? ঢাকাস্থ যে জাতিসংঘের কার্যালয়, রোহিঙ্গাদের মাতৃভূমি হিসেবে তিনি উল্লেখ করেছেন অবশ্যই মিয়ানমার। গুতেরেস এবং ইউনূসের বৈঠক হয় 14 মার্চ। এখানে কয়েকটা কোশ্চেন রিপিট হয়ে গেছে, যাই হোক এগুলো আমরা যেগুলো রিপিট হয়েছে সেগুলো আলোচনা করব না, পিডিএফে এগুলো আমরা দিব না, ঠিক আছে। আচ্ছা, এরপরে 2026 সালের বিশ্বকাপে বর্তমানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কোনটা? আর্জেন্টিনা। ইউনাইটেড 2026 বিট কোন শহরে নির্বাচিত হয়? এটা হলো মস্কোতে হয়, রাশিয়ার রাজধানী মস্কোতে। এবং 2018 সালে কিন্তু এই বিটটা হয়। বিটের মাধ্যমে মূলত আসলে নির্বাচন হয় যে কোন দেশে পরবর্তী সময়ের বিশ্বকাপগুলো হতে যাচ্ছে। 2018 সালে আমরা জানি মস্কোতে কিন্তু যে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল সেখানেই নির্ধারণ হয়েছিল যে 2026 সালে বিশ্বকাপটা কোন দেশে হবে। তো এই বিটে মরক্কো পরাজিত হয় এবং উত্তর আমেরিকার দেশগুলোতে আর কি ভোট পায় বেশি ফুটবল বিশ্বকাপের জন্য। 2002 সালের পর আবার কোন বিশ্বকাপ একক দেশ হিসেবে আয়োজিত করেছে, একাধিক দেশ হিসেবে আয়োজিত করেছে 2026 সাল। মানে 2002 সালে যে বিশ্বকাপটা হয়েছিল সেটা একাধিক দেশ আয়োজন করেছিল, আর তারপরে 2026 সালে এসে আবারও একাধিক দেশ ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। 2026 সালে বিশ্বকাপের ম্যাচ সংখ্যা হলো 104টা ম্যাচ হবে। মোট আসন হলো 71 লাখ আসন রয়েছে। টিকিটের সর্বনিম্ন মূল্য হলো $60, সর্বনিম্ন মূল্য $60 মানে 6000 টাকা। আর প্রথম উদ্বোধনী যে ম্যাচটা হবে সেটার টিকিটের মূল্য সব থেকে বেশি এবং ফাইনাল ম্যাচের টিকিটের মধ্যেও তো অবশ্যই অনেক বেশি। যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে সোফি স্টেডিয়ামে। এটা হলো যুক্তরাষ্ট্রের সব থেকে বড় অঙ্গরাজ্য, ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। ফিফা সভাপতি হলো জিয়ান্নি ইনফান্তিনো। 2025 সালে জলবায়ু সম্মেলন কততম হতে যাচ্ছে? COP 30 কততম সম্মেলন? অবশ্যই 30তম। COP 30 কোথায় অনুষ্ঠিত হবে?
এটা হলো ব্রাজিলের শহর বেলেমে অনুষ্ঠিত হবে। COP30 অনুষ্ঠিত হতে যাচ্ছে 10 থেকে 21শে নভেম্বর 2025-এ। COP30 খুব বেশি গুরুত্বপূর্ণ। COP30-র আয়োজক দেশ অবশ্যই ব্রাজিল, COP30-র আয়োজক দেশ। COP30-র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আন্দ্রে কোরিয়া দো লাগো, প্রেসিডেন্ট, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তিনি অবশ্যই একজন কূটনীতিক, অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা। কোন দেশের জলবায়ু কর্মীরা তাকে প্রশংসা করেছেন? ব্রাজিলের, মানে ট্রাম্প আসার পর থেকে কিন্তু তারা জলবায়ু কার্যক্রমগুলো সারা পৃথিবী থেকে গুটিয়ে নিয়েছে এবং এই যে COP30 যে সম্মেলনটা হতে যাচ্ছে সেখানে কিন্তু তারা তাদের প্রতিনিধি পাঠাবে না। এর আগে কিন্তু আমরা বাইডেন যখন ছিল তখন আজারবাইজানের বাকুতে কিন্তু জলবায়ু সম্মেলনে দেখেছি তাদের উপস্থিতি। COP30 কোন সংস্থার অধীনে হবে? এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। UNFCCC 2025 সালে মহিলা ক্রিকেট বিশ্বকাপ কততম আসর? 13তম আসর ছিল, হয়ে গেছে কিন্তু। মহিলা ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করেন ICC। মহিলা বিশ্বকাপ কোন ফরম্যাটে? এটা একদিনের, যেটাকে বলা হয় ODI ফরম্যাটে। T20 টেস্ট ফরম্যাট, আরও দুইটা কিন্তু ক্রিকেট খেলার ফরম্যাট। মহিলা বিশ্বকাপ 4 বছর পর হয়। 2025 সালে মহিলা বিশ্বকাপের আয়োজক দেশ ছিল ভারত। ভারতকে আয়োজক দেশ হিসেবে ঘোষণা করা হয় 22 সালে। ভারত পাকিস্তানের ম্যাচ হলো নিরপেক্ষ ভেন্যু, যেটা শ্রীলঙ্কাতে ছিল। ভারত এবং পাকিস্তানের ফাইনাল ভেন্যুটা ছিল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম, ফাইনালটা ছিল ডিওয়াই পাতিল স্টেডিয়াম বেঙ্গালুরু, মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে। ফাইনালটা অনুষ্ঠিত হয় 2রা নভেম্বর 2025। আর ফাইনাল ম্যাচটার ফরম্যাট ছিল দিন রাত ফরম্যাট, মানে দিনে একটা ইনিংস, রাতে একটা ইনিংস। তো এই ছিল সাম্প্রতিক আলোচনা। সো অবশ্যই যারা শেষ পর্যন্ত ক্লাস করেছেন কমেন্টে ডান লিখে দিবেন। আর আমাদের ইন্টেনসিভ কেয়ারে থাকতে হলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন।